সবাইকে আমন্ত্রণ ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের আয়োজনের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো ফিক্সিং বিতর্ক নিয়ে। ফিক্সিং বিতর্কের আপাত সমাপ্তি ঘটেছে কিনা সে বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের আজকের আয়োজনে। আপনারা জানেন যে গতকাল বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল যে তারা আসলে আপিলের রায় দিয়েছে বিপিএল ফিক্সিং যে বিচার চলছিল সেটার বিরুদ্ধে। কারো কারো শাস্তি কমেছে এবং কারো কারো শাস্তি আগের মতোই বহাল রয়েছে। সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মূল আলোচনায় মোহাম্মদ আশরাফুলের শাস্তি 8 বছর থেকে কমে 5 বছর করা হয়েছে, যদিও সেটা শর্ত সাপেক্ষে 5 বছর, মূলত 3 বছরেই শেষ হয়ে যেতে পারে মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা। সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মোহাম্মদ আশরাফুলের আইনজীবী ব্যারিস্টার খালিদ হামিদ, যিনি পুরোটা সময় এই বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। তার কাছ থেকে আমরা জানবো। আর সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক দৈনিক সকালের খবরের ক্রীড়া সম্পাদক এম কায়সার। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0281703005 এই নম্বরে। প্রথমেই জানতে চাই যে আমরা আশরাফুলের মন্তব্য শুনেছিলাম এবং কালকে প্রাথমিক প্রতিক্রিয়ায় সবাই বলছিলেন যে আপনারা সন্তুষ্ট, আশরাফুল পক্ষের যারা আইনজীবী এবং যারা জড়িত আশরাফুল সহ। আসলে এইটা আসলে একটু বিশ্লেষণ করে যদি বলেন যে সন্তুষ্টির কারণটা কি, কিংবা আপনারা এটাই চেয়েছিলেন কিনা। আসলে অবশ্যই এক সেন্সে তো অবশ্যই আমরা সন্তুষ্ট, আশরাফুল সন্তুষ্ট, আমি জানি। তার মূল কারণটা হচ্ছে যে এই যে আইনের অধীনে তাকে চার্জ করা হয়েছিল বা তাকে যে অ্যালিগেশনটা আনা হয়েছিল সে স্বীকারও করেছে প্রথমে। সেখানে বলাই আছে যে শাস্তি হতে পারে বা নিষেধাজ্ঞা থাকতে পারে মিনিমাম 5 years আপ টু লাইফ। তো তাকে প্যানেল কিন্তু অ্যান্টি কারাপশন ট্রাইব্যুনাল, যেটা 3 সদস্যের প্যানেল ছিল, 5 বছর প্লাস 3 বছর, টোটাল 8 বছর তার সাজা ছিল বলতে গেলে। তার মধ্যে ছিল 5 বছর উনি ভোগ করবে এবং 3 বছর সাসপেন্ডেড থাকবে। তো এটা আমাদের কাছে এক্সেসিভ মনে হয়েছিল, আমরা অ্যাপিল করলাম। এখন যা আমরা পেলাম তার থেকে মনে হলো যে অফকোর্স হি হ্যাজ এ চান্স টু কাম ব্যাক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি এখন আপনি প্রথমে যেটা ক্লিয়ার করেছেন যে 5 বছর ঠিক না আসলে সে ভোগ করবে 3 বছর, 2 বছর স্থগিত থাকবে, সাসপেন্ডেড থাকবে শর্ত সাপেক্ষে। যদি সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কোনো উন্নয়নমূলক কোনো কাজ তাকে করতে বলে, যেমন কোচিং বা রিহ্যাবিলিটেশন রিলেটেড কোনো কিছু করতে বলে আইসিসি, তাহলে সে যদি ভালো ফল দেয় আগামী 2 বছর, যদি ফর গুড বিহেভিয়ার, ফর গুড কন্ডাক্ট, হোপফুলি হি ক্যান কাম ব্যাক টু ক্রিকেট। তো সেই হিসাবে ডেফিনেটলি আমরা সন্তুষ্ট। আমরা এই শর্তগুলো নিয়ে আলাদা করে আলোচনা করবো যে কি শর্ত হলে আসলে আশরাফুল বাকি 2 বছর শাস্তি ভোগ করতে হবে না। তার আগে একটু এম কায়সার কাছে জানতে চাই যে ট্রাইব্যুনালের রায়টা কালকে হঠাৎ করে এসেছে, আসলে পূর্ব ঘোষণা ছাড়া। আমরা যেটা জেনেছি সন্ধ্যার দিকে হঠাৎ করে বিভিন্ন জায়গায় মেইল করে দিয়ে বিভিন্ন পক্ষকে তারা ডিক্লেয়ার করেছে এবং তার প্রেক্ষিতে আইসিসি এবং বিসিবি পরবর্তীতে মেইল করে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। আপনার কাছে কি একটু অবাক লেগেছে কিনা, কিংবা প্রক্রিয়াটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। না, প্রক্রিয়াটা অবাক করার মতো কিছু নয়। কারণটা হলো যে যখন আশরাফুল আপিল করেছিলেন তখন কিন্তু ট্রাইব্যুনাল এই সময়টুকু জানিয়েছিলেন যে তারা যত দ্রুত সম্ভব এই বিষয়টি আপিলটি নিষ্পত্তি করবেন। সো এই টাইমিংটা আমার কাছে খুব একটা অবাক করার মতো বিষয় মনে হয়নি। প্রক্রিয়া যদি আপনি অন্য প্রক্রিয়া বলেন, যে টোটাল বিচার প্রক্রিয়াটা, সে সম্পর্কে আমি পরে বলবো। তার আগে একটু বলে নিচ্ছি যে ট্রাইব্যুনাল যে আপিলের চূড়ান্ত আপিল যেটা করেছে, নিষ্পত্তি করেছেন, সেখানে আশরাফুলের পক্ষে গিয়েছে রায়টি। তো ডিসিপ্লিন প্যানেলের যে রায়টি, সেটা আশরাফুলের পক্ষে গিয়েছে এবং এটি কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি স্বস্তিকর খবর। কারণটা হলো যে আশরাফুল অপরাধ করেছেন, আশরাফুল কিন্তু নিজে স্বীকার করেছেন। তিনি যে এই ঘটনার সাথে জড়িত ছিলেন এবং তিনি যে ভুল করেছেন সেটা কিন্তু তিনি নিজের মুখে স্বীকার করেছেন, যেটা এই ঘটনার সাথে জড়িত বাদবাকি অভিযুক্তরা স্বীকার করেননি, বাট আশরাফুল স্বীকার করেছেন। বাট আমার কাছে মনে হয় যে একজন মানুষ যখন তার ভুলটা স্বীকার করে নেয় তখন কিন্তু তার অর্ধেক পাপটা স্খলন হয়ে যায়। সো ক্রিকেট বোর্ড, এই ডিসিপ্লিনারি কমিটি, ট্রাইব্যুনাল ডিসিপ্লিনারি কমিটি যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি কিন্তু আশরাফুলের পক্ষে গিয়েছে এবং আশরাফুলকে সেটি ভবিষ্যতে আরো ভালো মানুষ হিসাবে, আরো ভালো ক্রিকেটার হিসাবে, একজন ভালো পরিপূর্ণ বাংলাদেশের একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে আরো আশরাফুলকে সহায়তা করবে। তাকে আরো দায়বদ্ধ করছে যে যেহেতু তার শাস্তি কমেছে, এখানে যে আরো দ্রুত ভালো মানুষ হয়ে ফিরে আসার ব্যাপারে দায়বদ্ধ বেশি করছে তাকে নিশ্চয়ই এর মাধ্যমে। অবশ্যই আমি মনে করি যে পরিবর্তিত আশরাফুল, যিনি হয়তো তিনি যদি যখন ক্রিকেটে ফিরবেন তখন তার বয়স হবে 32, তখন তিনি ফিরতে পারবেন কিনা সেটা ভবিষ্যতে বলে দিবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আশরাফুল যদি আবার ক্রিকেটে ফেরেন তাহলে আমরা কিন্তু পরিবর্তিত একজন ভালো মানুষ আশরাফুলকে দেখতে পাবো। আমরা সেই আশা করছি। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নেব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি নেত্রকোনা মোহনগঞ্জ থেকে বলছি, আল মুলকি। জি। তো আমি মোহাম্মদ আশরাফুলের যে শাস্তিটা দেওয়া হচ্ছে সেটা কি একটু বেশি হয়ে গেল না? কারণ উনি তো নিজে থেকেই স্বীকার করছেন এবং বাংলাদেশ ক্রিকেটের মানে অ্যাসেট বলা যায় মোহাম্মদ আশরাফুলকে। বাংলাদেশ ক্রিকেটের একটা বিজ্ঞাপন এই মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুলের কারণে বাংলাদেশকে অনেকেই চিনেন, যদিও পরবর্তীতে সাকিব আল হাসান সহ অন্যান্য তারকারা আসছেন, কিন্তু মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান টেস্টে এবং সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। তো মোহাম্মদ আশরাফুলের বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার যদি বিষয়টা দেখে আমার মনে হয় ভালো হবে। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আমরা এই বিষয়ে কথা বলছি। আশরাফুলের শাস্তি কমেছে দেখেই কিন্তু আমাদের এই আলোচনা আজকে, এবং আশরাফুল নিজেও এতে সন্তুষ্ট। আমরা বলছিলাম যে বিচার প্রক্রিয়াটা বিসিবি ট্রাইব্যুনালের পরে আসলে ডিসিপ্লিনারি প্যানেল করলেন আপিলে, আপনি যদি মনে হয় কিনা যে আসলে অন্য পক্ষগুলা এতে আবারও ক্ষুব্ধ হতে পারে কিংবা আসলে সন্তুষ্ট নাও হতে পারে, যেমনটা হয়েছে আপনারা আপিল করেছেন, বিসিবিও আপিল করেছিল? ব্যাপারটা আসলে একটু জটিল এই কারণে যে আশরাফুলের পক্ষে আমরা অ্যাপিল করেছি তার সাজা কমানোর জন্য বা পারলে মকুব করার জন্য, বাট কাম হোয়াট মে আমরা এটা পেয়েছি। বাট অন দি আদার হ্যান্ড যারা এফেক্টেড হয়েছে আমরা সবাই জানি কি হয়েছে এই রায়। এখন এটা তো তাদের যার যার আইনজীবীর মাধ্যমে তারা ডিসিশন নেবেন। আমি রায় থেকে যতটুকু আপনাকে বলতে পারি আমার বিশ্লেষণ করে, আমি জাস্ট হাতে পেয়েছি আর কি, খুব সময় পাই না এটা আমি দেখার, গত রাতের ঘটনা। সেখানে দেখা যাচ্ছে যে আসলে এভিডেন্সে যা আসছে, যে ফ্যাক্টসে, যেমন ধরেন আমি একটু বলতে পারি হয়তো যে 10 বছরের যে একটা আপনার নিষেধাজ্ঞা এসছে নতুন করে সেলিম চৌধুরী সাহেবের ব্যাপারে, সেখানে আসলে মূল কথাটা ছিল যে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে, আশরাফুলকে 10 লাখ টাকা দেওয়া হয়েছিল বা ইয়ান পনকে $6,000 দেওয়া হয়েছিল, বা আশরাফুলের ভাই একটা চেক নিয়েছে, এটা আসলে উনার হাত থেকে গিয়েছে বলে আমাদের মাননীয় চেয়ারম্যান তার রায় বা ডিসিশনে পর্যবেক্ষণ করেছেন, এবং ওইটা খণ্ডন করা হয় নাই। মানে ওইটার ব্যাপারে কোনো খণ্ডন না থাকার কারণে, খণ্ডন না হওয়ার কারণে উনি ফিল করেছেন যে কাজে হি ওয়াজ ডেফিনেটলি হি হ্যাড সাম ইনভলভমেন্ট, এবং যে কোম্পানিটা করা হলো সেটাতে তো তারা দুজনই ছিল, যে কাজে দুজনকে আলাদাভাবে দেখার হয়তো কোনো স্কোপ নাই। সে কারণে কাজে এখানে আসলে যা এসছে স্বীকারোক্তি থেকে সেই অনুযায়ী কিন্তু হয়েছে। কাজে এখন এটা তাদের ব্যাপার, তারা যেভাবে বিশ্লেষণ করে। অন দি আদার হ্যান্ড আরেকটা আমরা কি দেখলাম, আর বাকিটা তো আনকন্ট্রোভার্সিয়াল, আপনার ওই যে 18 মাস থেকে 12 মাস হয়ে গেছে লোকরুচিটা, আর আপনার অন দি আদার হ্যান্ড 20 লাখ টাকার যেটা আবার ছিল সেটা কোয়াস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো সেটা আবার তার জন্য একটু হলে স্বস্তির খবর, যদিও হয়তো উনি চেয়েছিলেন 10 বছরটা কমে আসুক। তো এখন দেখা যাচ্ছে যে দ্যাট ওয়াজ নট এফেক্টেড ইন দি আপিল। 10 বছরই রয়ে গেল, কিন্তু ওইখানে নতুন করে আসলো। তো এখন এটা তাদের ব্যাপার, বাট একটা তো ভয় কাজই করে বা আশঙ্কা কাজই করে যার যার আইনগত প্রক্রিয়া সে শেষ দিকে নিতে পারে, এবং পরবর্তী প্রক্রিয়া আসলে আর বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নেই। এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, সুইজারল্যান্ডে যে আদালতটি আছে সেখানেই হওয়ার কথা। হ্যাঁ, আমি একটু অ্যাড করতে পারি দর্শকের সাথে, এটা আসলে আইনে বলা আছে যে ওই 7 ধারা অনুযায়ী অ্যান্টি কারাপশন কোডের যে 3 সপ্তাহের মধ্যে এনি পার্টি এগ্রিভড ক্যান ফাইল অ্যান অ্যাপিল টু দি হাইয়েস্ট বডি, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সুইজারল্যান্ডে এটার হেড অফিস, এটার নিউ ইয়র্ক এবং সিডনিতেও এটার শাখা আছে, তারা বসে। এবং ওই তাদেরকে এখন বলা হয় স্পোর্টস এর এপেক্স কোর্ট, হ্যাঁ, যে হাইয়েস্ট কোর্ট অফ স্পোর্টস। এবং এই কোর্টের সাথে ইন্টারন্যাশনাল ফেডারেশনস এবং ন্যাশনাল ফেডারেশনস জড়িত, এবং সবাই এগ্রি যে তাদেরকে মেনে নিতে। ইন্টারন্যাশনাল অলিম্পিক চার্টার আইওসি এবং এছাড়া অ্যান্টি ডোপিং এজেন্সি যেটা আছে গ্লোবাল, তারা সবাই কিন্তু ওই সিএএস কে হাইয়েস্ট অ্যাপিলেট কোর্ট হিসেবে ট্রিট করে। কাজে ওইখানে একটা অ্যাপিল করার স্কোপ রয়ে গেছে, সব পক্ষেরই রয়ে গেছে। এবং ওইখানে সাধারণত বিচার প্রক্রিয়া দেখা যাচ্ছে। ও আরেকটা কথা, ওইটা সবসময় সুইজারল্যান্ডেই বসবে এমন কোনো কথা নেই। যদি আমি যতদূর জেনেছি যে যদি সব পক্ষ এগ্রি করে তাহলে এটা বাংলাদেশের কাছে এই হয়তো সিঙ্গাপুরে বা কুয়ালালামপুরে বা হংকং এ বা ইভেন দিল্লিতেও বসতে পারে। মানে এটা চাইলে আর যদি এখন যদি ধরেন, আপনি তো বুঝতে পারছেন যে সুইজারল্যান্ডে যাওয়া আসার ব্যাপারটা ক্লায়েন্টসদের জন্য একটা অসুবিধাজনক হবে। এবং যেটা আমরা দেখেছি সম্প্রতি লুইস সুয়ারেজের ক্ষেত্রে এই আদালতেই কিন্তু তিনি আপিল করেছিলেন এবং তার আপিলের বিরুদ্ধে তারা খারিজ করে দিয়েছেন, এবং বেশ কিছু ক্ষেত্রে ইউরোপের ক্লাবগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি এই আদালতেই তারা আপিল করেছেন। এবং কাছের কাছে জানতে চাই, আপনার কি মনে হচ্ছে যে আসলে কোন পক্ষকে আপিল করবে কিনা এবং কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো এই আপিলের রায়ের পরে?
এটা দুটো সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনাটা হলো যে যারা এই রায়ের ফলে যারা হেরেছেন, মানে এক অর্থে যদি ওইভাবে বলা যায় যে যারা পরাজিত হয়েছেন, যেমন আকসু এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কিন্তু আশরাফুল যে অ্যাপিল করেছিলেন তার এগেইনস্টেই তারা কিন্তু দাঁড়িয়েছিলেন এবং শেষমেশ রায়টা গিয়েছে আশরাফুলের পক্ষে। তো পরাজিত ধরেন আপনি প্রার্থী হিসেবে এখানে বলা যেতে পারে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আকসু, আইসিসির দুর্নীতি দমন কমিশনের যে ইউনিটের যারা, তো তারা এই রায়টা, এই মামলাটা আবার জেতার জন্য হয়তো চেষ্টা চালাবেন। তারা চেষ্টা চালাবেন। তাদের মধ্যে আমি মনে করি, আমার বিশ্লেষণ হলো বা আমার এখন পর্যন্ত আমি যতদূর খবর পেয়েছি সেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো খুব একটা আগ্রহী নয়, কিন্তু আকসু হয়তো আগ্রহী হতে পারে। কারণটা হলো যে এইভাবে একটা মামলায় পরাজিত হয়ে যদি যায় তাহলে তাদের জন্য পরবর্তীতে এটি একটি বাজে উদাহরণ হয়ে থাকবে। এটি কিন্তু আকসুর আইনজীবী যারা রয়েছেন, খুব সম্ভবত জোনাথন রাইটস বোধহয়, জোনাথন টেইলর, উনি কিন্তু চাবেন না যে এই মামলায় তিনি যাতে হার মেনে নেন বা পরাজয়টা স্বীকার করেন। সো উনি কিন্তু পার্সু করবেন, আইসিসি পার্সু করবেন যাতে এই বিষয়টি আরবিট্রেশনের যায়, এবং তিনি যদি পার্সু করেন তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হয়তো তাদেরও যেতে হবে, যেহেতু জয়েন্টলি তারা কাজ করছে একসাথে। কিন্তু এখানে বিষয়টা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি অনাগ্রহ দেখায়, তারা যদি মনে করে যে না, আমরা যতদূর আশরাফুলকে শাস্তি যা দেওয়ার বা এই বিষয়টা আমরা নিষ্পত্তি করতে চেয়েছিলাম, ইটস এন্ডেড আপ, এই বিষয়ে আমরা আর কোনো পরবর্তী পদক্ষেপ নেব না, এটি যদি ফার্মলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাতে পারে আকসুকে এবং তারা যদি নিজেদের পক্ষে সেই যুক্তিটা দেখাতে পারে, তাহলে কিন্তু আর বিষয়টি হয়তো আরবিট্রেশনে নাও যেতে পারে। তবে আকসু অবশ্যই চাবে, বিশেষ করে আকসুর আইনজীবী অবশ্যই চাবেন যে এই বিষয়টি যেন মানে চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপনার আরবিট্রেশন মামলায় যেতে যায়। আরেকটি কিন্তু সংক্ষুব্ধ কিংবা যদি বিক্ষুব্ধ পক্ষ বলা হয় যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, তারা তো আসলে তাদের পক্ষেও শাস্তিটা এখন বেড়ে গেল, তারা কি আসলে কি করতে পারে ভবিষ্যৎ আপনার মনে হয়? ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর শাস্তিটা বাড়ার মূল কারণটা হলো যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর শুধুমাত্র আপনি জানেন যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর এখানে দুজন ছিলেন অভিযুক্ত, সেই দুজনের মধ্যে একজন কিন্তু আপনার বিচারের শাস্তি পেয়েছিলেন এবং অন্য আরেকজন কিন্তু তিনি কিন্তু বিচারের মুখোমুখি হননি, এক অর্থে বলা যেতে পারে সেরকম ভাবে। প্লাস তিনি কিন্তু সরাসরি পুরো বিচার ব্যবস্থা এবং বিচারের যে প্রক্রিয়া ছিল সেটি কিন্তু বিচার চলাকালীন সময় কিন্তু প্রশ্ন তুলেছেন এবং সেই বিষয়ে নিজের সন্দেহ প্রকাশ করেছেন। সো এখানে এই বিষয়টি কিন্তু আপনার সিদ্ধান্ত আসতে বা রায় আসতে কাজে দিয়েছে। সো আমার মনে হয় যে ওই ঢাকা গ্ল্যাডিয়েটর্স হয়তো আরবিট্রেশন মামলায় যেতে পারে, তবে ঢাকা যেহেতু আপনি ট্রাইব্যুনাল রায়ে এই বিষয়টি নিষ্পত্তি অলরেডি হয়ে গিয়েছে, তো আমার মনে হয় না যে আরবিট্রেশনে গিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্স তাদের পক্ষে আর এই বিষয়টির কোনো সমাধান আনতে পারবে। আমরা সব বিক্ষুব্ধ পক্ষের কথা বলছি, কিন্তু আমরা বলছিলাম যে মোহাম্মদ আশরাফুল খুব সন্তুষ্ট হয়েছেন এই বিষয়ে এবং তার আপিলের রায়ের বিষয়ে। গতকাল যুক্তরাষ্ট্র থেকে তিনি আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মোহাম্মদ আশরাফুল কি বলেছেন গতকাল আমরা একটু শুনতে চাই এখন। হ্যাঁ, যখন আমি আসলে আইসিসির কাছে বলেছিলাম কথাগুলা, তখনই আমি যেন আবার খেলায় ফিরতে পারি এই একটা আশা ছিল। তো শাস্তি তো আমাকে পেতে হবে এটা আমি তখনও জানতাম। তো 8 বছর যখন দিল তখন একটু আমার কাছে মনে হয়েছে যে আমার ফিরাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন আল্লাহ রহমতে যেহেতু 5 ইয়ার্স করেছে এবং হয়তো 2-3 বছর পরে যদি আমাকে অ্যাটলিস্ট যে কোনো ধরনের ক্রিকেট খেলতে দেয়, ডোমেস্টিক ক্রিকেট, এটাই চাইছিলাম যে আমি যেন খেলতে পারি, যেহেতু আমি খেলাটা ভালোবাসি। তো যে রায়টা আসছে আজকে আমি খুব খুশি যে আমি আবার খেলতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমার এখন যে এজ, আমি মনে করি যে আমি আমার বেস্টটা দেওয়ার সামনে সময় আছে, সেইটাই আশায় আছি যে আমি অবশ্যই যা যা করণীয় সব করার চেষ্টা করবো। আইসিসি কে এবং বিসিবি কে যে কোনো ধরনের হেল্প যদি চাই আমি অবশ্যই করতে রাজি আছি। আমি খেলায় ফিরতে চাই, আমি খেলতে চাই, যেহেতু আমি খেলাটাকে ভালোবাসি এবং আমি এই আশায় আছি। তো আমি যত তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবো আমার জন্য ভালো, কারণ আমি খেলাটা অনেক ভালোবাসি। আমরা শুনছিলাম যে আশরাফুল বলছিলেন যে খেলাটাকে ভালোবাসেন, আপনিও যেটা বলছিলেন যে আসলে যদি আশরাফুল ফিরতে পারেন সেটা হবে নতুন আশরাফুলের ফেরা। আশরাফুল যদি ফিরতে পারেন, 3 বছরের শাস্তি শেষ হয়, তাহলে 2016 সালের 14 আগস্ট থেকে ক্রিকেট খেলতে পারবেন বলে আমরা ধারণা করছি। জাতীয় দল তো অনেক পরের কথা, ঘরোয়া ক্রিকেট কিংবা যে কোনো ফরম্যাটে ক্রিকেটে তিনি ফিরতে পারবেন। কি কি শর্ত পূরণ করতে পারলে আসলে 3 বছরেই তিনি ফিরতে পারবেন, এই বিষয়ে আমরা আলোচনা করবো, আপনার কাছ থেকে জানবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
সুন্দরীর ফেস অফ লাক্স হয়ে ওঠার সুযোগ সবচেয়ে বেশি? জানতে চোখ রাখুন লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014, 30 সেপ্টেম্বর রাত 9:35। হ্যালো টুনুপুনু। হাই কুচিপুচি, কালকে কি আমাদের দেখা হচ্ছে? দেখা হতে পারে যদি তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। কি প্রশ্ন বলেন না। সত্যি করে বলবা কিন্তু। আচ্ছা, আমি কি তোমার ফার্স্ট লাভ? হ্যালো ও, এখন তুমি অ্যান্সার দিবা কেমনে? এখন তো অ্যান্সার দিলে তোমার সব সিক্রেট ফাঁস হয়ে যাবে না? আমি তো সব জানি। তুমি অন্য মেয়েদের অ্যাকাউন্ট থেকে লাইকে ভরে দাও। আমি জানি। সম্পর্কের মূল্য আমরা বুঝি। আপনার সম্পর্ক যাতে অটুট থাকে তাই আমরা করে তুলছি সবার চেয়ে অত্যাধুনিক এক নেটওয়ার্ক, যেখানে সাধারণত কল ড্রপ হয় না, আর যদিও বা হয় প্রতি কল ড্রপেই ফেরত পাচ্ছেন 1 মিনিট টক টাইম। নতুন কিছু করো, বাংলা লিংক। আচ্ছা, সাক্ষী হবে কে? সাক্ষী হবে ওই ভাইয়াটা। ভাইয়া জগতে হায় কে ভাইয়া হতে চায়। সবার ফ্রিজ হাইকন, ফ্রেশ খাবার প্রতিক্ষণ। বহু বছরের রিসার্চের ফল, ব্লু অ্যান্ড অরেঞ্জ স্পেকলস যুক্ত মহাশক্তিশালী ঘড়ি ডিটারজেন্ট। সাফল্যের ধারাবাহিকতায় মেগা ডিজিটাল স্কেলের পাশাপাশি মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা পাওয়ার টুলস। জাপানি মানের মেগা পাওয়ার টুলস এর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। এক কথায় বলতে গেলে মেগাই বাজারের সেরা, তাই আপনিও ব্যবহার করুন। অ্যানালগের দিন শেষ, মেগা পাওয়ার টুলস এর বাংলাদেশ। ছড়িয়ে দেয়া কোন সুরে হাসির ঝলক কাছে দূরে, হাজার রং ছবি আঁকে সবাই পাশে থাকে, খুশির রঙে ভাসছে। 7 আপের রিফ্রেশিং ফ্লেভারে ছড়িয়ে দেই খুশি, আর বলে উঠি আই ফিল আপ। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন। মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX, বেচে দিন। ইলেকট্রোমার্ট ঈদ উৎসব, উপহার উপহার কলরব। এই ঈদে ইলেকট্রোমার্ট পরিবেশিত কনকা ও মাইডিয়া ফ্রিজের সাথে নিশ্চিত উপহার রাইস কুকার। এছাড়া হাইকো ফ্রিজ কিনলেই পাচ্ছেন একটি ইলেকট্রিক আয়রন নিশ্চিত উপহার। ঈদ আনন্দ বাড়ে উপহারে উপহারে। ইলেকট্রোমার্ট লিমিটেড। শোনো, রেশমি সুরিয়ার আলতার লাইগা 500 টাকা বিকাশ করে দিলাম। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় ব্র্যাক ব্যাংকের বিকাশ। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ডায়াল করুন *247#। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। নতুন কমপ্ল্যানের একটাই প্যাকে আছে 5 লিটারের চেয়েও বেশি দুধের শক্তি, যা বোনস আর মাসেল শক্তিশালী করতে সাহায্য করে। এখন কমপ্ল্যানের 350 গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি। সবার ফ্রিজ হাইকন, ফ্রেশ খাবার প্রতিক্ষণ। সাধারণ আমলা তেল যথেষ্ট নয়। নিহার শান্তি আমলা হেয়ার অয়েল চুল আরো মজবুত ও কালো করে। এতে খাঁটি আমলার সাথে আছে সাধারণ আমলা তেলের তুলনায় 500% বেশি ভিটামিন ই এর পুষ্টি। নিহার শান্তি আমলা, আরো বেশি পুষ্টি, আরো বেশি শক্তি। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। প্যান্টের উপর আন্ডারওয়্যার পরলে যেমন সুপারম্যান হয় না, তেমন 1 Mbps এর নিচে স্পিড হলে ব্রডব্যান্ড হয় না। ইউ হ্যাভ টু স্টপ ইট। এনজয় ট্রু ব্রডব্যান্ড উইথ মিনিমাম স্পিড অফ আপ টু 1 Mbps। কিউবি। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। এই পাকা চুল নিয়ে কোথাও যেতে ইচ্ছা করে? এসে গেল আমলকি, জবা ও মেহেদের মিশ্রণে নতুন হেয়ার কোট কেশ কালা। এতে আছে ন্যাচারাল কালার আর নারিকেল তেলের পুষ্টি। মাত্র 3 বার ব্যবহারে আপনার পাকা চুল কালার করে ন্যাচারালি। আমিও চুলে কালার করি, কেউ বুঝতেই পারে না। হেয়ার কোট কেশ কালা। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। সবার ফ্রিজ হাইকন, ফ্রেশ খাবার প্রতিক্ষণ। কোন সুন্দরীর ফেস অফ লাক্স হয়ে ওঠার সুযোগ সবচেয়ে বেশি? জানতে চোখ রাখুন লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014, 30 সেপ্টেম্বর রাত 9:35।
আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম ফিক্সিং বিতর্কের আপাত সমাপ্তি ঘটেছে কিনা সেই বিষয় নিয়ে। সঙ্গে আছেন মোহাম্মদ আশরাফুলের আইনজীবী ব্যারিস্টার খালিদ হামিদ এবং আছেন ক্রীড়া সাংবাদিক দৈনিক সকালের খবরের ক্রীড়া সম্পাদক MM কায়সার। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0281703005 এই নম্বরে। বিরতির আগে আমরা বলছিলাম যে 2016 সালের 14ই আগস্ট ফিরতে পারেন আশরাফুল যদি তিনি সকল শর্ত পূরণ করেন। এই শর্তগুলো আসলে কি কি এবং কে ঠিক করে দিবে এই শর্তগুলো? এই ধরনের শর্ত সাধারণত যেই প্লেয়ার যে ক্রিকেট বোর্ডের আন্ডারে আছে প্লাস দি আইসিসি, এবং সাধারণত দেখা যায় যে এইসব ক্ষেত্রে যেহেতু আশরাফুল একজন সুপারস্টার, সেই ক্ষেত্রে তার যে প্রতিভাটাকে অন্তত ওই সেন্সে কাজে লাগানো, সাপোজ হি ক্যান বি ইনভলভ ইন কোচিং ফর এক্সাম্পল, বা তাকে হয়তো ইয়াং ক্রিকেটারদেরকে কিছু নির্দেশনামূলক কিছু একটা সেশনে পার্টিসিপেট করা, বা সে হয়তো কোনো ভিডিওতে কাস্ট রোল প্লে করতে পারে যেটা গ্লোবালি তারা শো করতে পারে এই প্রসেসটাকে ক্রিকেটের উন্নয়নের জন্য, যে বা এইসব কাজ যে খারাপ ফর এক্সাম্পল, হ্যাঁ, যে সে যা করেছে এটাতে ভবিষ্যতে কেউ না করে। ডোপিং এর ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের ঘটনা ছিল। এইগুলি শর্ত আসলে কি হবে আমি যতদূর জানি যে একটা ভিডিও অলরেডি হওয়ার কথা ছিল এরকম, কিন্তু যেহেতু ওই যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায়, আর আপনাকে আমি এটুকু বলতে পারি যে আশরাফুল কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি এবং আমার লিগ্যাল টিম আমরা কিন্তু উই মোটিভেটেড হিম। যেদিন থেকে তার উপরে এই সমস্যাটা শুরু হলো, আমি কিন্তু তাকে বুঝিয়েছি যে দেখো আসলে তুমি ওইভাবে মুশড়ে পড়ে হতাশ হয়ে কোনো লাভ নাই। তো সে কিন্তু অলরেডি ইনভলভ। আমি জাস্ট আপনাকে এটুকু বলতে পারি দর্শকদের সাথে যে গুলশান ইউথ ক্লাবে সে রেগুলার অনেক ইয়াং ক্রিকেটারদেরকে কিন্তু সে যায়, গিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলে, তার সাথে ট্রেনিং করে। তারপর লন্ডন কলেজে রিগার স্টাডিজ ল কলেজ আছে, সেটার সাথে সে ইনভলভমেন্ট রয়েছে, নট ফর এনিথিং ফাইন্যান্সিয়াল, জাস্ট একটা ভলেন্টারিলি। হ্যাঁ, এবং এতে করে কিন্তু অনেক ইয়াং ক্রিকেটাররা এবং অনেক ইয়াং প্লেয়াররা কিন্তু উপকৃত অলরেডি হয়েছে এবং তাকে সবাই খুব পছন্দ করে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। তো এইগুলি আর কি শর্তগুলো হয়তো কামিং ডেজে আমরা জানতে পারবো। যদি উনি সব শর্ত পূরণ করেন তাহলে এটাকে বলে সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট, যেটা রায় বলা আছে। ওই সার্টিফিকেট অফ গুড কন্ডাক্টটা পেলে পরে দেন হোপফুলি হি ক্যান কাম ব্যাক টু। এই সার্টিফিকেটটা দিবে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড? জি, মানে তারাই আসলে বিবেচনা করবে, বাট আই থিংক আইসিসির একটা রোল এখানে থাকবে। MM কায়সার কাছে জানতে চাই যে আসলে আশরাফুল যেটা বললেন যে এখনো তরুণ প্রজন্মের কাছে আসলে অনেক আইডল, আমাদের দর্শকরাও ফোন দিয়ে বলছিলেন যে এখনো আশরাফুল আসলে এই অন্যায় কিংবা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার পর নিজে স্বীকার করার পরেও মানুষ তাকে আসলে ভালোবাসছে এবং তাকে আবারও ক্রিকেটে ফিরিয়ে আনাও চাচ্ছে। 32 বছর বয়সে ফিরবেন যদি সব শর্ত পূরণ করেন এবং আর কোনো আপিলে তার বিরুদ্ধে শাস্তি না হয়। সেটা কি 32 বছর বয়স একজন মানুষের জন্য, একজন ক্রিকেটারের জন্য কতটা বেশি? না, আমি মনে করি যে বাংলাদেশের কনটেক্সটে ক্রিকেটের জন্য 32 বছর বয়স খুব বেশি না। আমরা দেখেছি যে 40 কেন 42-44 বছর বয়সে অনেকে ক্রিকেট খেলে থাকেন যদি সেরকম প্রতিভা থাকে। আর আশরাফুলের ফেরার ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মানুষ কিন্তু ভুল করে এবং সেই ভুল থেকে কেউ যদি শিক্ষা নেয় সেখানেই কিন্তু তার জীবনটা পরিশুদ্ধ হয়ে উঠে। এবং আমি মনে করি যে ক্রিকেট বোর্ড যে আশরাফুলের শাস্তিটা কমিয়েছে, আশরাফুল কিন্তু নিজে স্বীকার করেছেন যে তিনি ভুল করেছেন। তো ক্রিকেট বোর্ড তার শাস্তিটা কমিয়ে তাকে ক্রিকেটে ফিরে আসার প্যানেল আসলে এটা স্বাধীন না, এক অর্থে স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি, সেটাই যাই হোক, বাট সেটা তো তৈরি করে দিয়েছে ক্রিকেট বোর্ডই আর কি। যদি তাকে আশরাফুলকে শাস্তিটা কমিয়ে থাকে সেটা ক্রিকেট বোর্ডই কাছ থেকেই ওই জিনিসটা আসবে আর কি। তো সেই হিসাবে যদি আমি বলি সেটা হলো যে আশরাফুলকে ফিরে আসার যে সুযোগটা তার সামনে তৈরি হয়েছে, এই সুযোগটা আশরাফুলকে মানে আরো ভালো ক্রিকেটার হিসাবে এবং একজন পরিশুদ্ধ মানুষ হিসাবে গড়ে তোলার সুযোগ করে দিবে। সেটি কিন্তু আমাদের আগামী প্রজন্মের অনেকের কাছে কিন্তু একটি উদাহরণ হয়ে থাকবে যে হ্যাঁ, একজন মানুষ ভুল করলেও সেই ভুল থেকে সে শিক্ষা নিয়ে পরে আরো পরিশুদ্ধ কিভাবে হয়ে ওঠা যায় সেটির একটি অনন্য উদাহরণ হতে পারেন মোহাম্মদ আশরাফুল। আমি কি অবশ্যই এখানে যেহেতু রায়ের মধ্যে কিছু কথা জানা ভালো, যে এই যে কেন তার শাস্তিটা কমলো এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। তো এখানে আমি যতটুকু পড়ে দেখলাম এবং আমাদের সাবমিশন ছিল, যেটা ভাই বললেন যে এটাকে আমরা বলি মিটিগেটিং ফ্যাক্টর। যখন কোনো শাস্তি বাড়বে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরের জন্য, কমবে মিটিগেটিং ফ্যাক্টরের জন্য। তো আমাদের মাননীয় চেয়ারম্যান উনি অবজার্ভ করেছেন যে অ্যান্টি কারাপশন ট্রাইব্যুনাল তাদের যে রায় ছিল, ডিসিশন ছিল, সেখানে দে ডিড নট টেক ইনটু অ্যাকাউন্ট দ্য মিটিগেটিং ফ্যাক্টরস। যেমন এটাকে বলছে সাবস্টেনশিয়াল অ্যাসিস্ট্যান্স, যে আশরাফুল যে নিজের ক্যারিয়ারকে বিপন্ন করে সে যে সহায়তা করেছে, স্বীকারোক্তি দিয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে যেটা অনুতাপ রিপেন্টেন্স ছিল, এবং সব থেকে আগে যে সে স্বীকারোক্তি দিয়েছে, এবং শুধু তাই না, তিনটা স্টেটমেন্টে সে সই করে।
হ্যাঁ, মানে প্রথমে 3 পৃষ্ঠা, তারপর 30 পৃষ্ঠা, তারপর 1 পৃষ্ঠা, হ্যাঁ, 3টা স্টেটমেন্ট সই করে। তার মধ্যে 2টা স্টেটমেন্টে কিন্তু কোনো এন্ডোর্সমেন্ট ছিল না যে ওই স্টেটমেন্ট কে প্রিপেয়ার করেছে বা কারো সই টই ছিল না বা কিভাবে এটা হইলো। কিন্তু আশরাফুল কিন্তু অনেকটা নিজেকে এক্সপোজ করে ট্রাইব্যুনালের কাছে বলেছে না, এই সব আমারই স্টেটমেন্ট, এখানে আমি যা বলেছি সব ঠিক বলেছি। বুঝতে পারেন কথাটা? তো এখানে একটা ইন্ডিকেশন হয়তো আমাদের ট্রাইব্যুনালের চেয়ারম্যান মহোদয় পেতে পারেন যে আশরাফুল হয়তো একটা বড় কোনো কিছু স্যাক্রিফাইস করেছে না নিজেকে সামনে রেখে। তো এটা একটা, কিন্তু উনি ক্লিয়ারলি বলেছেন যে যেহেতু অ্যান্টি কারাপশন ট্রাইব্যুনাল দে ডিড নট টেক ইনটু অ্যাকাউন্ট দিস থিংস, এটাতে নেওয়া উচিত ছিল, সেজন্য তাকে ওই 6.4 বলে এটাকে আর্টিকেল, ওখানে সে ক্রেডিট পাওয়ার যোগ্য। হ্যাঁ, এবং জি, এই ক্রেডিটের কারণে কিন্তু এই শাস্তিটা কমেছে। এটা কিন্তু আসলে ওনার কোনো যে উনি যে ভাবলেন দিয়ে দিলেন তা না, উনি কিন্তু খুব ওয়েল রিজন এবং হার্ট রিজন উনি দিয়েছেন যে প্রথম যখন আশরাফুল আপনার এইসব সমস্যার মধ্যে জড়ায়, আজকে থেকে 10 বছর আগে সে স্বীকার করেছিল, তখন বোধহয় তার বয়স ছিল 20-21 বছর। তো বলেছে একটা 20-21 বছর বয়সের একটা ছেলে যে কিনা খুব ইনসিকিউর, এই কথাটা আছে, ইনসিকিউর একটা অবস্থাতে সে তো তার ভালো মন্দ সে কিছু বুঝতে পারে না, তাকে সে বুঝাতে পারে নাই। কাজে সে যে তারপর যে সে সবার সামনে এসে যে একদম স্বীকার করলো, জাতির কাছে যে একটা স্বীকার করে ফেললো, টেলিভিশনে এসে বললো আমি দোষী, এবং উনি বলেছে এটা তো আজকাল হয় না, রেয়ার, তাই না, এই ধরনের একটা অ্যাসিস্ট্যান্স করা। কাজে সাবস্টেন্সিয়াল অ্যাসিস্ট্যান্স, কোঅপারেশন, তার রিপেন্টেন্স এবং তার যে একটা ভালো বিহেভিয়ারের যে একটা অন্তত ভাব তার মধ্যে দেখা গেছে, হ্যাঁ, এই জিনিসটাই আসলে সবকিছু মিলিয়ে আমি যতদূর পড়েছি যেগুলো কাউন্ট করে আসলে তাকে শাস্তি কমানো হয়েছে। কাছাবে যেটা বললেন যে আসলে 20-21 বছরের একটা তরুণ যখন এরকম ইনসিকিউর থাকেন, এরকম ক্রিকেটার তো আসলে আমাদের দেশে অসংখ্য খেলছেন, তাদেরকে আসলে সিকিউরিটি দেওয়ার দায়িত্বটা তো আসলে ক্রিকেট বোর্ডের, কিংবা আসলে তাদেরকে এইরকম একটা আচার ব্যবহার কিংবা এইসব নির্দেশনা দেওয়ার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। খুব একটা কিন্তু দেখা যায় না যে এই সব বিষয়ে সচেতন করতে ক্রিকেট বোর্ডকে। হ্যাঁ, এবং এই বিষয়টি যখন আপনার ক্রিকেটে যখন ম্যাচ ফিক্সিং বিষয়টি চলে এসেছে, তখন থেকে কিন্তু আমরা সাংবাদিকরা ক্রিকেট বোর্ডকে বারবার বলেছি যে এই বিষয়টি ক্রিকেটারদেরকে সিকিউর করার জন্য বা ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য দায় দায়িত্ব কিন্তু পুরোপুরি ক্রিকেট বোর্ডের। এবং পুরো বিষয়টা কি অনেক ক্রিকেটার কিন্তু জানেনই না যে একটা টেলিফোনে কিন্তু একটা টেলিফোনের মেসেজে কিন্তু তিনি ফেসে যেতে পারেন, বুকির সাথে একটা টেলিফোনের মেসেজে কিন্তু তিনি ফেসে যেতে পারেন। তো এই বিষয়গুলি আরো ক্রিকেটারদেরকে আরো মানে ভালোভাবে সচেতন করার জন্য দায় দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। তবে শুধু আর্থিক বিষয়টাই যে জড়িত তেমনটা না, সেটাই আর কি। তো আমার মনে হয় যে এখন ক্রিকেট বোর্ড যে উদ্যোগটা নিয়েছে এবং ক্রিকেট বোর্ড যে বিষয়টি সচেতন হয়েছে সেটি 10 বছর আগে ছিল না। তো একটি সুখের সংবাদ এইটুকু যে এখন হয়তো ক্রিকেটাররা অনেক বেশি সচেতন হচ্ছেন, ক্রিকেট বোর্ডও অনেক সচেতন হচ্ছেন এবং একটি ঘটনা হয়তো বা আরো বেশি সামনে এনেছে, এই ঘটনা আরো বেশি সামনে এসেছে এবং ক্রিকেটাররা আরো বেশি সচেতন হবেন যে আপনি অপরিচিত অজ্ঞাত কোনো লোকের টেলিফোন বা আপনার মোবাইল বা বিভিন্ন ধরনের ইস্যু থাকে, সেই বিষয়গুলি হয়তো তারা এড়ায় চলবেন। এবং ক্রিকেট বোর্ডের এখন উচিত সেটি হলো যে নতুন ক্রিকেটার যারা আসছেন, যারা আপনার একদম বয়সভিত্তিক ক্রিকেটার, সেখান থেকে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা তৈরি করে দেওয়া যে হ্যাঁ, দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড, এবং এইভাবে তোমরা হয়তো এক্সপ্লয়েট হতে পারো বা ফেসে যেতে পারো। তো তাদেরকে সেরকম ভাবে নার্সিং এর যে প্রক্রিয়াটা কিন্তু ক্রিকেট বোর্ডকে করা উচিত একদম ক্রিকেটারদের সেই মানে যখন থেকে ক্রিকেটাররা গড়ে ওঠে সেই তখন থেকে করা উচিত। এর ফলে যেটি হবে যে আশরাফুলের এই ঘটনার থেকে হয়তো আমাদের ক্রিকেটের অনেক বড় একটি ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু এই ক্ষতি থেকে আমরা কিন্তু পজিটিভ দিকটি যদি দেখি যে ভবিষ্যতে যদি এটি একটি শিক্ষা নিতে পারি আমরা এখান থেকে, তাহলে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটার একটা প্রক্রিয়া আমরা তৈরি করতে পারি। আমরা বিয়ন্ড দ্য গ্যালারি তার একটা বিরতি নিব, বিরতির পর এসে একটু খালিদ হামিদের কাছে জানতে চাবো যে আসলে আপনারা অনেক ধরনের মামলার সাথে জড়িত, এটা একটা ভিন্ন ধরনের মামলা ছিল, আপনি এবং আপনার লিগ্যাল টিম কিরকম অভিজ্ঞতা হয়েছে আমরা একটু জানবো। একটা বিরতি নিচ্ছি, বিয়ন্ড দ্য গ্যালারিতে ফিরবো একটু পরই, সঙ্গে থাকুন। রিন পাওয়ার ওয়াই কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com-এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। হ্যালো টুনুপুনু। হাই কুচিপুচি, কালকে কি আমাদের দেখা হচ্ছে? দেখা হতে পারে যদি তুমি আমার একটা প্রশ্ন উত্তর দাও। কি প্রশ্ন বলেন না? সত্যি করে বলবা কিন্তু। আচ্ছা, আমি কি তোমার ফার্স্ট লাভ? হ্যালো হ্যালো। ও এখন তুমি
অ্যান্সার দিবা কেমনে? এখন তো অ্যান্সার দিলে তোমার সব সিক্রেট ফাঁস হয়ে যাবে না? আমি তো সব জানি। তুমি অন্য মেয়েদের অ্যাকাউন্ট থেকে লাইকে ভরে দাও। আমি জানি সম্পর্কের মূল্য আমরা বুঝি। আপনার সম্পর্ক যাতে অটুট থাকে তাই আমরা করে তুলছি সবার চেয়ে অত্যাধুনিক এক নেটওয়ার্ক, যেখানে সাধারণত কল ড্রপ হয় না, আর যদিও বা হয় প্রতি কল ড্রপেই ফেরত পাচ্ছেন 1 মিনিট টক টাইম। নতুন কিছু করো, বাংলা লিংক। আচ্ছা, সাক্ষী হবে কে? সাক্ষী হবে ওই ভাইয়াটা। ভাইয়া জগতে হায় কে ভাইয়া হতে চায়। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। সবার ফ্রিজ হাইকন, ফ্রেশ খাবার প্রতিক্ষণ। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। কোরবানি ঈদে গরু খাসি যাই কিনুন, সাথে কিনুন স্যাভলন জীবাণুমুক্ত পরিচ্ছন্নতায় স্যাভলন অ্যান্টিসেপ্টিক। এই ঈদে এক হাতে দড়ি, অন্য হাতে স্যাভলন। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX, বেচে দিন। ইলেকট্রোমার্ট ঈদ উৎসব, উপহার কলরব। এই ঈদে ইলেকট্রোমার্ট পরিবেশিত কনকা ও মাইডিয়া ফ্রিজের সাথে নিশ্চিত উপহার রাইস কুকার। এছাড়া হাইকো ফ্রিজ কিনলেই পাচ্ছেন একটি ইলেকট্রিক আয়রন। নিশ্চিত উপহার। ঈদ আনন্দ বাড়ে উপহারে। ইলেকট্রোমার্ট লিমিটেড। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। 50,000 মুখে হাসি ফোটাতে রবি দিচ্ছে 8,900 টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সট স্মার্টফোন একদম ফ্রি। 8,900 টাকার বান্ডেলে পাচ্ছেন 15 জিবি ইন্টারনেট, 3300 মিনিট সকল রবি নাম্বারে, 675 মিনিট অন্য নাম্বারে, সাথে বুঝে নিন সমমূল্যের ফ্রি স্মার্টফোন। দেরি করলেই মিস। রবি। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। প্যারাশুটে 10 টাকা ছাড়, কে না চায়? 200 মিলি প্যারাশুটে 10 টাকা ছাড়। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। সবার ফ্রিজ হাইকন, ফ্রেশ খাবার প্রতিক্ষণ। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। কোন সুন্দরীর ফেস অফ লাক্স হয়ে ওঠার সুযোগ সবচেয়ে বেশি? জানতে চোখ রাখুন লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014, 30 সেপ্টেম্বর রাত 9:35 মিনিটে। আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসী বাংলাদেশি গোয়েন্দা। সঙ্গে আছে E3 ইঞ্জিন সমৃদ্ধ ওয়ালটন মোটর বাইক। Walton, our future. কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। সবার ফ্রিজ হাইকন, ফ্রেশ খাবার প্রতিক্ষণ। পাইপি বেটারও বানছি, জলদি চলেন, পরীক্ষা করে বলেন কেমন তার কাম। A1 পাইপ মজবুত শক্ত, আমরা সবাই এর ভক্ত। দাঁড়া, আগে হাতি দিক পাড়া। থাম, দেখি পাইপের নাম। আনোয়ারের A1 পাইপ। আনোয়ার গ্রুপের A1 UPVC পাইপ, মজবুত শক্ত, সবাই এর ভক্ত। পাইপ বানাইছে আনোয়ার, জব্বর কামতার। এখন যা দেবেন সবই ফিরে আসবে, কারণ হায়ার শোরুমে চলছে ক্যাশব্যাক উৎসব। 100% পর্যন্ত ক্যাশব্যাক আর নগদ অসংখ্য পুরস্কার। বাজারের সেরা ডিপ ফ্রিজ, থাইল্যান্ডের রেফ্রিজারেটর, ওয়াইফাই এয়ার কন্ডিশনার, 3D স্মার্ট LED টিভি। জলদি, এই সুযোগ সীমিত সময়ের জন্য। হায়ার ইন্সপায়ার্ড লিভিং। কেনা বেচা করুন যে কোনো কিছু বিক্রয়.com এ, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। কোন সুন্দরীর ফেস অফ লাক্স হয়ে ওঠার সুযোগ সবচেয়ে বেশি? জানতে চোখ রাখুন লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014, 30 সেপ্টেম্বর রাত 9:35 মিনিটে। আপনারা দেখছেন বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা কথা বলছি ফিক্সিং বিতর্কের আপাত সমাপ্তি ঘটেছে কিনা সেই বিষয়ে। সঙ্গে আছেন মোহাম্মদ আশরাফুলের আইনজীবী ব্যারিস্টার খালিদ হামিদ চৌধুরী এবং আছেন ক্রীড়া সাংবাদিক MM কায়সার।
আমরা বিরতির আগে বলছিলাম যে এটা একটা ভিন্ন ধরনের মামলা, আপনাদের অভিজ্ঞতাও নিশ্চয়ই নতুন। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম মামলা আমরা খুব একটা দেখিনি, বিশেষ করে নরমাল সাধারণ আদালতের বাইরে যে মামলাগুলো হয়। কেমন ছিল আসলে পুরো প্রক্রিয়াটা এবং এটা আসলে অভিজ্ঞতাটা কেমন আপনাদের? যেটা ক্রীড়া আইন জিনিসটা আসলে বা স্পোর্টস ল কিন্তু আমাদের দেশের কি কি প্রিন্সিপালস কি কি স্পোর্টস ল এর সাথে সাধারণ কোর্ট সম্পর্ক কি বা কি কি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এই বিচারগুলো হবে আমি এবং আমার লিগ্যাল টিমের কাছে কিন্তু খুব নতুন। এবং আমি আই মাস্ট থ্যাঙ্ক মিস্টার ইয়াসিন প্যাটেল, আশরাফুলের যে আইনজীবী যিনি ইংল্যান্ড থেকে এসে সবসময় ছিলেন, এবং আমি তার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখেছি, সত্যি কথা এটা আমার স্বীকার করতেই হবে। এবং ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স, এবং আমার কাছে মনে হচ্ছে এটা আমি আরো অনেকদের কাজে লাগাতে পারবো ভবিষ্যতে। এই আশরাফুলের করতে গিয়ে দেখে তারা যে আমি বলবো যে আকসু বলেন অন্যান্য দল যারা তাদের যে গ্যাদারিং অফ এভিডেন্স, তাদের যে পরিশ্রমটা মামলা করার জন্য, এটা কিন্তু আইনজীবী হিসাবে কিন্তু আমার কাছে যে সবাই তার সময় পাংচুয়ালিটি এবং আর আশা করি কথা বলছিলেন যে যখনই আরেকটা জিনিস বলবো যে আমরা রেফারেন্স দিয়েছি কোর্টে, যেটা বলবো তার বন্ধু কি বলে, ন্যাশনাল কোচ কি বলে, তার ফর্মার প্লেয়ার জন্য তাকে পাঠিয়েছি বা গিয়েছি। দুইটা চারটা হলে ভালো কথা বলেছেন, কেউ একটা মানুষ অন্যায় করে থাকতে পারে বা সে এখন রিপেন্ট করছে, হ্যাঁ সে অনুতাপ প্রকাশ করছে, কাজেই সেই ব্যাপারটা একটা দিক দেখা উচিত। তা আমার কাছে মনে হয়েছে এটা মানে ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরে দুইটা দিক মিলে আমরা কিন্তু যেটা বললাম হয়, যেটাকে আমরা অল্টারনেট সেটেলমেন্ট বলি, অল্টারনেট ডিসপিউট রেজলিউশন, বা মানুষের মধ্যে একটা বিভিন্ন ধরনের সেশন দিয়ে, সেমিনার দিয়ে, আরো অ্যাডভার্টাইজমেন্ট করে আসলে বলছিলেন যে ইয়াং ক্রিকেটারদেরকে অল্প বয়স থেকেই এই ব্যাপারে বোঝানো যে দেখো এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। এই নলেজটা যদি ফেডারেশন লেভেল থেকে, ক্লাব লেভেল থেকে যদি সবসময় মাথায় ঢোকানো হয়, তাহলে আমার মনে হয় না একটা মানুষকে খুব সহজে ওই পথে পরিচালনা করা যাবে। আফটার অল সবাই তো চায় ক্রিকেট খেলে একটা নির্মল আনন্দের গেমে নেম এন্ড ফেম করতে, এটাতে ফাইন্যান্সিয়াল কনসিডারেশন থাকবে, কিন্তু আনফেয়ারলি কেন থাকবে, কেন থাকবে? আমরা একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। এম কায়সার কাছে জানতে চাই যে আসলে যে প্রক্রিয়া বিচারটা হয়েছিল, আপনি প্রথমে বলছিলেন বিচার প্রক্রিয়া নিয়ে কিছু বলবেন, হয়তো বা বলতে পারেননি, কিন্তু বিচারটা কি এখানেই থেমে যাবে, কিংবা আসলে সত্যি কি যারা দোষী তারাই শাস্তি পেল, কিংবা বিপিএল ফিক্সিং এর যে বিতর্কের কারণে বিপিএলটাও আসলে প্রশ্নবিদ্ধ হলো, ভবিষ্যৎ আসলে কি বলছে? বিচার প্রক্রিয়া নিয়ে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই বিচারটি যে হয়েছে সেখানে কিন্তু আপনি যে ফিক্সিং এর যে বিষয়টি ছিল, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ম্যাচ ফিক্সিং করেছে, সেখানে সরাসরি বেনিফিশিয়ারি হবে কিন্তু ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর সাথে ওই দিন যে ম্যাচ প্রতিপক্ষ হিসেবে যারা খেলেছিল তাদের কিন্তু আমরা কোনো আলোচনায় দেখিনি, বা তাদেরকে কিন্তু আমরা কোনো ধরনের এই বিচারের মানে আওতায় আনতে দেখিনি। সেটি ছিল এই, আমি মনে করি যে এই বিচার প্রক্রিয়ায় সেটি একটি ভুল পদক্ষেপ বা দুর্বলতা, সেটি আনা উচিত ছিল। কারণটা হলো যে সেটি আনলে তাহলে আমি মনে করতাম, আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টি তাহলে একটি মানে একদম পরিষ্কার হতো এবং স্বচ্ছ হতো আর কি। আর আপনি যেটা বললেন যে ওই বিপিএল এর এটা এই পর্যন্ত থেমে শেষ হয়ে গেল কিনা বিচারটি, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত আগামী বিপিএল শুরু হওয়ার আগে এই বিষয়টি একদম চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলা, যাতে আগামী বিপিএল হওয়ার পরে কেউ যেন বলতে না পারে যে এই বিপিএল খেলে কি হবে, বিপিএল তো এখন পর্যন্ত আগের কলঙ্ক থেকে দায়মুক্ত হতে পারেনি। এ কারণে
পরবর্তী বিপিএল শুরু হওয়ার আগে এই বিষয়টি টোটালি ফয়সলা করে ফেলা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আর আপনি যদি একদম শেষ কথায় বলেন যে আসলে ক্রিকেটারদের প্রতি কিংবা খেলোয়াড়দের প্রতি আপনার কোনো বক্তব্য থাকলে কিংবা এই বিচার প্রক্রিয়া আপনি একদম শেষ কথা কিছু বলতে চাইবেন। বিচার প্রক্রিয়া আমি আশা করি যে একটা মানে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সিএসএ যদি মামলা শেষ পর্যন্ত যায়ও, আমি আশা করব যে আশরাফুলের এই রায়টাই বহাল থাকুক এবং অফকোর্স লেট দ্য ট্রুথ বি এস্টাবলিশ, সেটা আমরা সবাই চাইবো। আমি আইনজীবী হিসাবে সেটাই চাইবো, সত্যিটার প্রকাশ পাক। এবং এর থেকে আমি মনে করি যে সব খারাপের মধ্যে ভালো আছে, যেটা যে এই যে একটা অভিজ্ঞতা, যে এই যে একটা প্রথমবারের মতন যে একটা কিছু আমরা দেখলাম, এটা থেকে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্রিকেটাররা বা বর্তমানে যারা খেলছেন তারা যাতে অত্যন্ত সতর্ক হন, এই জিনিসগুলো যাতে না হয়। কারণ এর থেকে যে একটা ইন্টারন্যাশনাল হিউমিলিয়েশনের একটা প্রশ্ন আসে, ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল সবাই কি মনে করছে আমাদেরকে নিয়ে, হ্যাঁ, আর কেনই বা আমরা এই পথে যাব। আমি ভাইকে বলছিলাম একটা কথা, যে ক্রিকেট এমন একটা স্পোর্টস যেটা একমাত্র এই খেলা যখন আমরা অংশ নেই, গ্লোবালি কিন্তু আমাদেরকে সবাই দেখে, তাই না? এবং এটার পিছনে স্পন্সরশিপ বলেন, টাকা পয়সা বলেন, সবকিছু কিন্তু আছে। এবং মূল সমস্যাটা কিন্তু ওইখানেই, যখনই আপনার এই বেটিং এর প্রশ্ন আসতেছে তখন কিন্তু ফিক্সিং এর প্রশ্ন চলে যাচ্ছে। কাজে এই যে বেটিং এবং ফিক্সিং এবং অনেকে যে আড়ালে রয়ে গেল হয়তো, যাদের সঙ্গে কিছুই করা গেল না, আশা করি এটা হয়তো শুধুমাত্র বিসিবির পক্ষে হয়তো একা কিছু করা সম্ভব না, বাট এই ব্যাপারে ইন্টারন্যাশনালি সবাইকে একসাথে কাজ করে আইসিসির নেতৃত্বে বাক্সুকে নিয়ে সবাইকে নিয়ে একটা কিছু করা। আমার মনে হয় যে এই বিষয়টা আমি একটু শেষ করতে চাই, সেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি ধন্যবাদ দেওয়া উচিত। এই কারণটা হলো যে এই যে ফিক্সিং বেতনগুলি তৈরি হয়েছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এটা খুব এই বিষয়টি লুকিয়ে রাখেনি এবং এটি একটি বিচারের আওতায় এনেছে। ধন্যবাদ আপনাদের দুজনকেও। আমরাও বিশ্বাস করি যে আসলে আর ভবিষ্যতে এমনটা হবে না এবং কেন যাবে বাংলাদেশের ক্রিকেটাররা, সে আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।